জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েড কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলকার নাইন। জাভা কি? জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা আমরা নিশ্চয়ই সকলে এতক্ষণে জানি। জাভা কেন শেখা জরুরি? আসলে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার ব্যবহার সবখানেই, ওয়েবসাইট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড গেম বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে জাভার প্রয়োগ রয়েছে। তো জাভা শিখতে হলে আমাদেরকে প্রথমে কি কিছু জানতে হবে? না, আসলে প্রয়োজন নেই। যদি সি অথবা C++ কারো জানা থাকে, তাহলে হয়তোবা সুবিধা হবে, কিন্তু আমরা প্রথম থেকে শুরু করব। তাই কারোরই ভয় পাওয়ার কিছু নেই। প্রোগ্রামিং শেখা তেমন কঠিন কিছু না। প্রোগ্রামিং শিখতে হলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে বা এর আগে থেকে অনেক কিছু জানতে হবে, ম্যাথে ভালো হতে হবে, এমন কোনো আসলে ব্যাপার না। প্রোগ্রামিং শিখতে হলে একটু ইন্টারেস্ট থাকতে হবে এবং একটু মন দিয়ে শিখলেই প্রোগ্রামিং খুব সহজেই শেখা যায়। আমরা তো অন্যান্য ভাষা জানি, তাই না? আমরা যেমন ইংলিশ, আমরা তো ছোটোবেলা থেকেই শিখেছি। ইংলিশ শিখে ইংলিশের যতগুলো ওয়ার্ড আছে বা ইংলিশের যতভাবে আমরা ছোটো থেকে প্র্যাকটিস করেছি, কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য যে ভাষাগুলো, তা এতটা কঠিন কিছুই না। এর ওয়ার্ডের সংখ্যাও ততটা না, জাস্ট কিছু ব্যাপার কেমন করে কম্পিউটার কাজ করে তা জানলেই খুবই সহজ হয়ে যাবে। তো আমাদের এই জাভার শিখে আমরা কি করতে পারবো? জাভার আসলে একটা অনেক বড় লাইব্রেরি আছে এবং জাভার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কারণে এটি অনেক ইউজফুল। জাভা যারা ডেভেলপ করেন বা জাভার ডেভেলপার, তারা এই কারণেই জাভাকে খুব পছন্দ করে। কারণ জাভা দিয়ে খুব সহজেই অনেক কিছু করে ফেলা যায়। তাই আমরা এই জাভার এসব কিছুর সুবিধা নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব। যেমন একটা এক্সাম্পল দিলে দেখা যায় যে, ধরুন কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো কম্পিউটারকে যদি আমরা 0 আর 1 দিয়ে বোঝাতে চাই যে আমাদের স্ক্রিনের কোনো একটা নির্দিষ্ট অংশে XY একটা কোঅর্ডিনেটে আমার কোনো একটা ছবি দরকার এখানে, তো এই ছবিটা আমরা কম্পিউটারকে কেমন করে বুঝাবো? আবার ছবিটা যে কোন কালার হবে এটাই বা কেমন করে বুঝাবো? তো প্রোগ্রামাররা, তারা অনেক ভালো, তারা অনেক কিছুই এর আগে তৈরি করে রেখেছে আমাদের জন্য। যেমন আমরা যদি জাস্ট XY এর কোঅর্ডিনেটটা কোনো একটা ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিই এবং সেখানে কোন ছবিটা আমরা দেখতে চাই সেই ছবিটা দিয়ে দিই, তাহলে কম্পিউটার অটোমেটিক বুঝে নিয়ে সেই জায়গায় সেই ছবিটা ডিসপ্লে করবে। তো এরকম অনেক কিছু ফাংশন, অনেক কিছু লাইব্রেরি অ্যান্ড্রয়েডের জন্য, জাভার জন্য তৈরি করা আছে, যা আমরা সহজে ইউজ করলে আমাদের প্রোগ্রাম তৈরি করা আরও সহজ হবে। আমরা যদি খুব অনেক এক্সপার্ট হয়ে যায় একসময়, আমরা নিজেরা হয়তো আরও ভালো কিছু তৈরি করতে পারতে পারি। তো তার আগ পর্যন্ত আমরা অন্যদের তৈরি করা জিনিসগুলো ইউজ করে খুব সহজে অনেক কিছু প্রোগ্রাম বা অ্যাপ তৈরি করতে পারবো। এজন্যই আমরা জাভাটা শুরু থেকেই ভালো করে শেখার চেষ্টা করব। তো আমাদের ক্লাসে কী থাকবে? তো প্রথম ক্লাসে আমাদের ক্লাসে ইন্ট্রোডাকশান এবং আরও কেন আমাদের কী প্রয়োজনীয় সফটওয়্যার এবং টুলস দরকার তা আমরা ইনস্টল করে নেব। তারপর প্রোগ্রাম কীভাবে কাজ করে এসব ব্যাপারে আমরা শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী এবং কেন আমাদের OOP বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা দরকার। সেকেন্ড ক্লাসে আমরা যা শিখব, এই প্রোগ্রামিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল, তারপর ডেটা টাইপস বা মেথড, ফাংশন যাই বলি, জাভাতে মেথড বলে। তো এরকম আবার লাইব্রেরি, অল্প কিছু লাইব্রেরি কেমন করে ইউজ করা যায় সে ব্যাপারে আমরা দ্বিতীয় লেকচার থেকে শিখতে পারবো। তৃতীয় লেকচার থেকে আমরা লজিক এবং লুপ এবং ট্রাই ক্যাচ ফাইনালি এ ব্যাপারে আমরা শিখতে যাব। লজিক হলো গিয়ে কোনো একটা জিনিস, ঘটনা ঠিক কি ভুল, 0 কি 1, এটাকে ডিপেন্ড করে কোনো একটা আমাদের অ্যাকশান নিতে হবে, এটাই হচ্ছে লজিক। তো প্রোগ্রাম কীভাবে কাজ করে, বা আরেকটা ব্যাপার হলো লুপ। ধরেন কোনো একটা জিনিস সবসময় রিপিট করতেই থাকবে প্রোগ্রাম, কোনো একটা কন্ডিশন ফুলফিল হওয়া পর্যন্ত বা ফুলফিল না হওয়া পর্যন্ত। তো এরকম অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশান আছে। এই জিনিসগুলো আমরা কেমন করে হ্যান্ডেল করবো এবং কেমন করে এগুলো ইউজফুল ভাবে এটা ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো আমরা থার্ড লেকচার থেকে শিখতে পারবো। তারপরে যে জিনিসটা আসবে এবং জাভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং ইউজ। ক্লাস, অবজেক্ট, এই অবজেক্টের কারণেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। আসলে অবজেক্ট কি? বাংলা করলে দেখা যায় বস্তু। বস্তু কি? আমাদের চারপাশে তো অনেক কিছু বস্তু আছে। আচ্ছা, আমরা মানুষকে একটা বস্তু বলে চিন্তা করে দেখি। তো মানুষ যদি একটা বস্তু হয়, তো একটা কম্পিউটারের কাছে মানুষ, কোনো গেমে আমরা কোনো একটা মানুষকে দেখতে চাই, সে মানুষ কিছু একটা করছে, বা এই যে আমরা গাড়িটাকে দেখছি, এই গাড়িটা নিয়ে কথা বলতে চাই যে কিছু একটা করছে। তো একটা গাড়ি বোঝানো তো অনেক কঠিন। তো এই গাড়িটাকে আমরা কেমন করে বুঝাবো? তো যে কোনো জিনিস বোঝাতে হলেই সেই জিনিসের কিছু প্রপার্টিস থাকে, আবার সেই জিনিসটা কী ধরনের কাজ করতে পারে এরকম কিছু ব্যাপার থাকে। যেমন ধরুন একটা মানুষ, তার চুলের কালার
কালো, আবার তার হাইট কতখানি, তারপরে তার ওয়েট কত, এগুলো হচ্ছে প্রপার্টিজ। তো এগুলো হচ্ছে তার ইন্টেন্সিভ প্রপার্টি। আর কিছু কিছু জিনিস, যেমন সেই মানুষটা হাঁটতে পারে, সেই মানুষটা খাইতে পারে, সেই মানুষটা গান গাইতে পারে, এসব হচ্ছে তার ফাংশন বা মেথড, বা জাভার ভাষায় সিতে ফাংশন বলে, দুঃখিত। তো এই জিনিসগুলোকে আমরা একটা ক্লাস, মানে একটা মানে একত্রিত করার একটা চেষ্টাকেই ক্লাস বলে। তো আমরা একত্রে বিভিন্ন প্রপার্টিজও দিয়ে দিতে পারি কোনো একটা অবজেক্টে, এবং বিভিন্ন তার ইউজ, তার সে কী ধরনের কাজ করতে পারে, এসব কিছু নিয়ে। তো এই ব্যাপারে বিশদ আলোচনা করা হবে আমাদের 4th লেকচারে। এবং এই সব বিভিন্ন অনেক কিছুর একত্রিত সমন্বয়ে যে গঠিত লাইব্রেরিগুলো বা জাভার মধ্যে যে প্যাকেজগুলি দেওয়া আছে, আমরা কীভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারি, সেই বিষয়গুলিতে আমরা তারপরের লেকচারে আলোচনা করব। তো সব জাভা সম্পর্কে যখন আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, যদিও আমাদের সব 100% কভার করা সম্ভব নাও হতে পারে, মানে জাভার যত ধরনের ব্যাপক ইউজ আছে সব ব্যবহার করা সম্ভব নাও হতে পারে, তার পরেও আমরা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত শিখে আমরা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ এবং গেম কিভাবে ডেভেলপ করতে হয় সে পর্যন্ত আমরা শিখতে যাব। এবং এই পুরো প্রসেসের মাঝখানে 2টি প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে সমস্যা থাকে, বা এই বিষয়টি হলে ভালো হতো এরকম কোনো সাজেশন থাকে, আপনারা নিচে কমেন্টে লিখতে পারেন বা আমাকে মেইল করে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা সমস্যার সমাধান করে দেওয়ার। তো চিন্তা করে দেখুন যে আপনার হাতে যে ফোনটি আছে, অ্যান্ড্রয়েড ফোনটি, বা আপনার কিনতে ইচ্ছুক, সেই ফোনটিতে যদি আপনার নিজেরই বানানো একটি অ্যাপ বা একটি গেম থাকে, তাহলে কতটা ইন্টারেস্টিং, তাই না? তো এরকম আমরা এই কোর্সটা শেষ করতে করতে যাতে নিজেই একটি অ্যান্ড্রয়েডের জন্য একটি অ্যাপ জাভা মোটামুটি শিখতে পারি, ভালো করে শিখতে পারি, অ্যান্ড্রয়েডের জন্য একটি অ্যাপ নিজে বানানোর পর্যন্ত একটা লেভেল পর্যন্ত যেতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো অনেকেরই দেখা যায় যে কোনো সুযোগের অভাবে বা প্রপার গাইডেন্সের অভাবে শিখতে পারে না। তো তাদের জন্যই, যারই উদ্দেশ্য আছে বা যারাই নিজেরা একটা জাভা দিয়ে একটা অ্যাপ বানিয়ে দেখতে চায় বা জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, তাদের জন্যই এই কোর্সটি। তো শুরু করা যাক আজকের কোর্স দিয়ে। তো আজকে আমরা কী কী করব, জাভার ইন্ট্রোডাকশন, আমাদের প্রয়োজনীয় টুলস এবং কীভাবে প্রোগ্রাম কাজ করে এই ব্যাপারে আমরা শিখতে যাব। তো প্রথমে দেখা যাক যে ইন্ট্রোডাকশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী। প্রথমেই বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হয়, যেমন সি, C++, জাভা, HTML, অনেক কিছু। তো ওসবের ব্যাপারে না গিয়ে আমাদের যেই আজকের আমাদের যে কোর্সের যে বিষয়টি, জাভা হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর এই প্রপার্টিটার কারণেই জাভা খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে বললাম না যে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট, মানে কোনো একটা বস্তুকে সমন্বিত করার জন্য এরকম বিভিন্ন প্রপার্টি এবং ফাংশন সমন্বয়ে একটা ক্লাস গঠন করতে পারি, যেটা আমরা পরে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তো এই জিনিসগুলোর কারণে জাভা হচ্ছে খুব ইউজফুল। সিতে সেই জিনিসটা নেই। সি মেশিনের খুব কাছাকাছি, খুব সহজেই ইন্টারপ্রেট করতে পারে আমাদের কমান্ডগুলোকে, কিন্তু এরকম ক্লাস না থাকার কারণে জাভাকে বেশি ইউজ করা হয়ে থাকে এসব মাল্টিপারপাস বিভিন্ন অবজেক্ট। কারণ আমাদের পৃথিবীতে অবজেক্টে ভরা, তাই না? আমরা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে হলে অবজেক্ট বানানোর প্রয়োজন পড়ে, তখন আমাদের অলরেডি লাইব্রেরিতে থাকলে ইউজ করা, বা না থাকলে আমরা নিজেরা বানিয়ে যাতে ইউজ করতে পারি, সেই জন্যই জাভা আমাদের কাছে প্রচুর প্রয়োজনীয়। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজই হলো আমাদের জাভা। তো এই জাভাকে আমরা আজকে শিখতে যাচ্ছি। তো আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি আজকে দরকার সে ব্যাপারে আমাদের দেখা যায়। প্রথমেই আমি যেহেতু ম্যাকে আছি, তো যে জিনিসটি দরকার আপনাদের জাভা রান টাইম এনভায়রনমেন্ট। যদি আপনারা ম্যাকে থাকেন, প্রথমে সেটিংসে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন জাভা ইনস্টল করা আছে কিনা। যদি জাভা অফ করা থাকে বা কোনো কারণে আপনারা অফ করে রাখেন, সেটিকে অন করে নিতে হবে। এখানে গেলে আপনারা জাভা দেখতে পারবেন জাভার কন্ট্রোল সেন্টার থেকে। তো এখান থেকে জাভাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপরে যদি উইন্ডোজে থেকে থাকেন আপনারা, প্রথমে এই অটোমেটিক প্রসেসের মধ্যে গেলে Ctrl+Shift+Escape দিলে যে প্রসেসের মধ্যে আপনারা JRE বা জাভা রান টাইম এনভায়রনমেন্ট থাকতে পারে, সেটা যদি না থেকে থাকে তাহলে আপনাদেরকে oracle.com গিয়ে এখানে JRE.exe থাকবে প্রসেসের মধ্যে। যাই হোক, যদি না থেকে থাকে কারো, তাহলে সেটি হচ্ছে আপনারা www.oracle.com বা জাভা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে যদি আপনারা জাভা লিখে সার্চ করেন, তাহলে জাভা থেকে চলে আসবে। এখান থেকে ফ্রি জাভা ডাউনলোড করে নিতে হবে। তো জাভা যদি না থাকে তাহলে এই কাজগুলি করতে হবে, আর জাভা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। সেম আপনার ম্যাকের ক্ষেত্রে বা লিনাক্সের ক্ষেত্রেও একইভাবে করতে হবে। তারপরে যে জিনিসটি আপনাদেরকে
দরকার আমরা যে আইডিডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমিং এনভায়রনমেন্টে ব্যবহার করব তা হচ্ছে ইক্লিপস। তো এর জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারটি কত বিট সেটি জানতে হবে। ম্যাকে থাকলে অ্যাবাউট দিস ম্যাকে গিয়ে মোর ইনফোতে গিয়ে তারপরে যদি আপনি সিস্টেম রিপোর্টে আপনার প্রসেসরের নামটা এখানে দেখতে পাবেন, ইন্টেল কোর i7। তো কোর i7 যেহেতু এখানে আছে, আমরা যদি এই যে এই লিস্টটাতে আমরা দেখি কোর i7 হচ্ছে একটা 64 বিট প্রসেসর। এইভাবে আপনারা জানতে পারবেন এই লিস্ট থেকে আপনাদের 64 বিট কি 32 বিট। আর উইন্ডোজ হলে জাস্ট সহজেই মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলেই দেখে নিতে পারবেন যে আপনার কম্পিউটারটি কত বিট, 64 বিট অপারেটিং সিস্টেম। তো এখান থেকে আমরা ইক্লিপস ডাউনলোড করব। তো ইক্লিপস ডাউনলোড করার জন্য জাস্ট এখানে আমরা ইক্লিপস বা www.eclipse.org লিখে সার্চ দিলেই পেয়ে যাব। তো এখানে গিয়ে ডাউনলোড সেকশানে গিয়ে জাভা স্ট্যান্ডার্ড বা ইক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের প্রয়োজনীয়। 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট ডাউনলোড করে নিতে হবে। আপনাদের যদি ইন্টারনেট ফাস্ট হয় আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারেন, আর যদি আপনাদের ফ্রেন্ড বা কোনো বড় ভাই বা কারো কাছে থেকে থাকে সেটি জাস্ট পেন ড্রাইভে করে এনে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। তারপরে যে কাজটি করতে হবে, আপনাদেরকে জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। যেমন এখানে একটা জিপ ফাইল তৈরি হবে, সেটাকে আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পাবেন, তার মধ্যে এরকম ইক্লিপস, সেখানে গিয়ে ইক্লিপসকে অন করলে হয়ে যাবে। তো এখানে এরকম একটা ওয়ার্ক স্পেস চাবে। আপনার যদি ডিফল্টে চান বা চেঞ্জ করতে চান ডিরেক্টরি, সেটা চেঞ্জ করতে পারেন, ডিফল্টই রাখা যায়। আচ্ছা, এটাতে আমি যেহেতু এই ওয়ার্ক স্পেসটা ইউজ করছি, আমি অন্য জায়গায় আরেকটি ওয়ার্ক স্পেস এখানে আমার খোলা আছে। আচ্ছা, তো তারপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা সবাই যেহেতু নতুন শিখছি, আমাদের টাইপিংয়ে অনেক ধরনের মিস্টেক হতে পারে, বা আমাদের টাইপিংয়ে কারো আমার মতো যদি কেউ অলস হয়ে থাকে, তাহলে অটো কমপ্লিশনের জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, প্রেফারেন্সে গিয়ে জাভা ট্যাবের মধ্যে গিয়ে যদি আমরা এখানে যাই এডিটর, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো এখানে কন্টেন্ট অ্যাসিস্ট। তো এখানে আপনারা যখন প্রথম শুরু করবেন, এখানে জাস্ট শুধু ডট ছাড়া কিছু থাকবে না, এখানে জাস্ট এখানে একটা ডটের মতো থাকবে, কিন্তু সেটাকে আমরা করব কি, ডট তারপরে এই যে আন্ডারস্কোর, তারপরে সব ছোট হাতের লেখা যেমন ABCD এভাবে শুরু করে বড় হাতে ক্যাপসলক পর্যন্ত সব আমরা এখানে লিখে ফেলবো। এরকম যেমন আমি দেখতে পাচ্ছেন এখানে ABCDEFGH থেকে শুরু করে ক্যাপসলক পর্যন্ত ABCD সব Z পর্যন্ত লিখে ফেলবো। তাহলে আমাদের হবে কি, আমরা যখন প্রথমেই কিছু একটা লিখতে শুরু করব তখনই সেই জিনিসটা আমাদের নিচে অপশানে চলে আসবে। আর উপরে আপনাদের এখানে নর্মালি সাধারণত 200 লেখা থাকে, সেটা আমরা চেঞ্জ করে 20 করে ফেলবো, যাতে এই সাজেশনগুলো তাড়াতাড়ি আসে। তো এটা আমরা অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করে ওকে। তো সেম প্রসেসটা ইক্লিপসের জন্য আমরা করতে পারি। ইক্লিপসের উইন্ডোর মধ্যে প্রেফারেন্সের মধ্যে সেখানে গিয়ে আপনারা ঠিক একইভাবে করে ফেলতে পারবে। তো আমরা তাহলে যেহেতু অনেক কিছুই আজকে করলাম, তো একটা নিজেরা ছোট্ট একটা অ্যাপ বানিয়ে ফেলি, তাহলে তো ভালোই হয়, তাই না? আমরা প্রথমে একটা অ্যাপ বানানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো এইখানে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট বা আপনারা ফাইলে গিয়ে নিউ জাভা প্রজেক্ট বা আপনারা আদার্সে গিয়ে জাভা সিলেক্ট করে জাভা প্রজেক্ট দিতে পারেন। তো জাভা প্রজেক্ট দিয়ে আমরা একটা নাম দিই। আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে ফার্স্ট ক্লাস একটা হচ্ছে আমরা নতুন প্রজেক্ট তৈরি করলাম। প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারেন, আপনার যদি একটা গেম বানাতে চান গেমের নাম দিতে পারেন। তো ফার্স্ট ক্লাসের মধ্যে এখন দেখতে পারেন যে এর মধ্যে কিছুই নেই আপাতত, এসআরসি মানে সোর্স ফাইলের মধ্যে কিছুই নেই। তো আমাদেরকে জাভাতে প্রথমেই যে কাজটি করতে হবে, একটা জাভা নামের একটা নিউ জাভা ক্লাস বানাতে হবে। তো বললাম না, ক্লাস সব অবজেক্ট রিলেটেড সব কিছু। তো আমাদেরকে এখানে একটা মেইন একটা ক্লাস বানাতে হয়, যেই ক্লাসটাই হচ্ছে প্রধান। তো এই ক্লাসটার নাম ধরেই ডাক দিবে যখন আমরা কনসোল থেকে এই প্রোগ্রামটাকে কল করব বা যে কোনোখান থেকে প্রোগ্রামটাকে রান করতে যাব, এই ক্লাসটাকে তারা হচ্ছে প্রথমে হচ্ছে যদি আমরা সিলেক্ট করি মেইনলি রান করার জন্য, তো এই ক্লাসটাকে প্রথমে শুরু করবে। তো তার জন্য আমরা এই ক্লাসটা আজকে যেহেতু আমরা কী করব, হ্যালো দিয়ে শুরু করি, HELLO। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটার নাম দিলাম আমরা হ্যালো ক্লাস। তো জাভাতে যে জিনিসটি সব ডেভেলপার বা সব প্রোগ্রামাররা ইউজ করে তা হচ্ছে ক্লাসের নামটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করা, ক্যাপিটাল H দিয়ে। তো এটা আমরাও করি, কারণ সবার বুঝতে সুবিধা হবে, পরে যখন আমরা বড় প্রোগ্রামার হয়ে যাবো তখন সবার যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। নিচে এই জায়গাটা একটা চেক করে দেবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা এখন বুঝতে হবে না, এটা আমরা পরে বুঝে ফেলবো, কিন্তু এই জিনিসটা করলে আমাদের কিছু সুবিধা হবে। জাভা অটোমেটিক কিছু জিনিস আমাদেরকে অলরেডি দিয়ে দিবে, পুরো ব্ল্যাঙ্ক একটা স্ক্রিনের জায়গায়। এই যে দেখছেন না এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো যখন আমরা এই হ্যালো ক্লাসটাকে আমরা
রান করতে যাব এই প্রোগ্রামটাকে, তখন কম্পিউটার করে কি এই প্রোগ্রামটার মধ্যে আরও অনেক কিছু তো লেখা থাকতে পারে, ধরেন 1000 লাইনের কোড, তখন সে খুঁজে খুঁজে বের করে মেইন কোন জায়গায় লেখা আছে। তো মেইনই হচ্ছে প্রধান, সে প্রধান জিনিসটাকে খুঁজে বের করে প্রধানটাকেই প্রথমে এক্সিকিউট করার চেষ্টা করে। তো প্রধানটাকে এক্সিকিউট করার কারণে এটা হচ্ছে মেইন বলে, এবং মেইন থাকতেই হবে। এই এই মেইন যদি না থাকে তাহলে জাভা খুঁজে পাবে না যে কী করতে হবে, সে আপনাকে একটা এরর দেখাবে। তো শুরু করা যাক তাহলে আজকে আমাদের প্রোগ্রামিং। তো এখানে আমরা কি করতে চাই, প্রথমে আমরা যেহেতু আজকে শুরু করলাম, কম্পিউটার আমাদেরকে হ্যালো বলবে, এরকম একটা প্রোগ্রাম আমরা তাহলে তৈরি করে দেখা যাক। তো তাহলে এটা লেখার জন্য কিছু ব্যাপার আছে যেটা এখন আমরা হয়তো বোধগম্য হবে না, কিন্তু আমার সাথে সাথে আপনারাও লিখুন, তাহলে একটু হলেও প্র্যাকটিস হবে। তো এখানে আমরা যা করব সেখানে হচ্ছে সিস্টেম, এই যে দেখছেন না এখন লেখার সাথে সাথে নিচে অপশানগুলো চলে আসলো, এই কাজটা হচ্ছে আমরা তখন যেহেতু ওইখানে ABCD চেঞ্জ করলাম না, এই কারণে এই অপশানগুলো চলে আসে, যার ফলে এরকম নিচে অনেক SY দিয়ে অনেক অপশান আছে, আমরা যে কোনো কিছু ইউজ করতে পারবো। তো আমরা সিস্টেম, তো সিস্টেম দেখছেন না একটা সি লেখা আছে ক্লাস, তো সিস্টেম কিন্তু সেটার কিন্তু এসটা বড় হাতের, এটা অবশ্যই খেয়াল করবেন। জাভা কিন্তু কেস সেন্সিটিভ, আপনি যদি ছোটো হাতের সিস্টেম লেখেন, এই সিস্টেম আর এই সিস্টেম কিন্তু এক না, ওই সিস্টেম কিছুই বুঝতে পারবে না, তখন জাভা অটো কারেক্ট করে নেবে বা আপনাকে পরে এটাকে ঠিক করে নিতে হবে, এরকম একটা রেড একটা এক্স মার্ক দেখাবে। তার জন্য আমরা সিস্টেম বড় হাতেরই লিখে ফেললাম, তারপরে সিস্টেম ডট আউট, মানে সিস্টেম মানে অপারেটিং সিস্টেমটা আউট, কোনো একটা আউটপুট দিবে আমাদেরকে। তো কি আউট দিবে, ডট প্রিন্ট। তো আগে যেমন প্রিন্টার ইউজ করতো না, অনেক আগে তো কম্পিউটার ছিল ছোটো ছোটো, মানে স্ক্রিন তো এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, সব কিছু প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হতো। তো এই প্রিন্ট দিয়েই আমরা কম্পিউটারের স্ক্রিনে কিছু একটা প্রিন্ট করবো, স্ক্রিনকে একটা পেজের মতো করে চিন্তা করেন, তাহলে প্রিন্ট LN মানে প্রিন্ট লাইন আমরা প্রিন্ট করব। তো এর মধ্যে কি প্রিন্ট করবে তাহলে দেখা যাক, তাহলে আমাদেরকে হ্যালো, আচ্ছা আমার নাম হ্যালো জুলকারনাইন, ওকে, তাহলে এই জিনিসটা সে আমাদেরকে প্রিন্ট করে স্ক্রিনে দেখাবে। তো করে কিনা দেখা যাক তাহলে। আচ্ছা আমরা যখন রান করে কিনা, এই যে রান এই বাটনটাতে যখন আমরা চাপ দিব, তখন আমরা এই যে নিচে কনসোলের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের সাথে কম্পিউটারে কী ইন্টারাকশনটা হচ্ছে। আমরা রান করলাম মানে কনসোল থেকে প্রোগ্রামটাকে বললাম যে তুমি রান করো, তখন সে মেইনে গিয়ে এর মধ্যে যা যা আছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করলো এবং দেখলো যে এখানে লেখা আছে এটা, সো সে আমাদেরকে এই জিনিসটা আউটপুট দিল যে হ্যালো জুলকারনাইন। আচ্ছা, তো সবসময় তো আপনার নাম তো আর জুলকারনাইন না, সবার নামও এক না, তার ফলে আমাদেরকে নামটা চেঞ্জ করতে হবে। মানে আমরা চাই যে ইউজার যে নামটা দিবে সেই নামে আমরা এইখানে দেখা যায়। তো ইউজারের নাম তো নিতে হবে, কিন্তু কম্পিউটারকে বুঝাবো কেমন করে যে ইউজারের নামটা আমরা কেমন করে নিব। তো এটাও জাভার ডেভেলপারদের সৌজন্যে, তারা হচ্ছে অলরেডি বানিয়ে রেখেছে অনেক কিছু জিনিস। তো এরকম আমরা একটা স্ট্যাটিক পরে আমরা বুঝতে পারবো, এখন আমরা না বুঝলেও চলবে। স্ট্যাটিক এখানে হচ্ছে স্ক্যানার নামে ওরা একটা ক্লাস বানিয়ে রেখেছে, বললাম না অবজেক্ট টাইপ, তো স্ক্যানার ধরেন একটা অবজেক্ট, তো সেটা হচ্ছে স্ক্রিনকে স্ক্যান করে। এই যে এখানে স্ক্যানার অলরেডি একটা সাজেশন চলে এসেছে স্ক্যানার, আমরা নতুন একটা অবজেক্ট বানাবো হচ্ছে SC। আচ্ছা SC এটাকে এই যে এখানে আবার মাঝে মাঝে SC, তো আমরা এখানে নতুন একটা স্ক্যানার বানাচ্ছি, কারণ সব স্ক্যানার তো এক না, HP স্ক্যানার, ইপসনের স্ক্যানার, অনেক কিছু আছে না, তো আমাদের স্ক্যানার নাম SC। তো সেইটা আমরা একটা কী ধরনের জিনিস, নতুন কী ধরনের জিনিস, নতুন একটা স্ক্যানার জিনিস। তো সেই স্ক্যানার জিনিসটা কী করবে, কই থেকে সে স্ক্যান করবে, স্ক্রিন থেকে স্ক্যান করবে, তাই না? তো আমরা আবার সিস্টেম লিখলাম, সিস্টেম ডট ইন, মানে সিস্টেমের ইনপুটটাকে সে স্ক্যান করবে এবং কম্পিউটারের কাছে 0 এবং 1-এ কনভার্ট করে বুঝিয়ে দেবে যে আচ্ছা আমরা এই জিনিসটা স্ক্যান করছি। তো এটা আমরা একটা স্ক্যানার বানায় ফেললাম আমাদের প্রোগ্রামের মধ্যে, একটা ভার্চুয়াল একটা স্ক্যানার। তো সেই স্ক্যানারটা তো এখন ইনপুট নেবে, কিন্তু ইনপুটটা কই রাখবে, ইনপুট তো এখানে ডাইরেক্ট এই জায়গায় দিতে গেলে একটু কেমন না। তো আমরা নাম তো আমাদের একটা সেন্টেন্স, তো সেন্টেন্স সেভ করা যায় এরকম জিনিস হলো গিয়ে স্ট্রিং বলে। তো স্ট্রিং এই জিনিস ধরেন আমরা ম্যাথ করার সময় XY করছি না, যেমন x প্লাস ওয়াই ইকুয়ালস টু সামথিং, তো এক্সের ভ্যালু একটা দিব, ওয়াইয়ের ভ্যালু একটা দিব, সে আমাদেরকে দুইটা যোগ করে একটা ভ্যালু দিবে। তো সেরকম ওরকম ইকুয়েশনের কথা চিন্তা করলে স্ট্রিং হচ্ছে আমরা একটা, তাহলে আমরা নেম দিলাম, এক্সের জায়গায় নামটা দিলাম হচ্ছে নেম। তো নেমে আমরা কোন নাম রাখবো, তো নেমে আমরা যে নামটা রাখবো, নেমের নামটা হচ্ছে গিয়ে এখানে আমরা করব কি, ওই যে আমরা স্ক্যানার বানাইলাম SC ডট নেক্সট লাইনে, এই যে নিচে দেখছেন এখানে এই নেক্সট লাইনটা আমরা ইউজ করবো, মানে এরপরে সে স্ক্রিন থেকে যেই নেক্সট লাইনটা পাবে সেটাকে সে সেভ করে ফেলবে নেম নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে। ভ্যারিয়েবলটা আমরা পরের ক্লাসে শিখবো, আজকে জাস্ট এতটুকু জানলেই হবে। তো এখানে আমরা হ্যালো জুলকারনাইনের জায়গায় হ্যালোটা বাদ দিয়ে ইউজার যে নাম দিবে সেই, তো প্লাস দিলে জাভা করে কি অটোমেটিক একটা সেন্টেন্সের সাথে সে আর একটা ওখানে যা আসবে সে অ্যাড করে ওটাকেও সেন্টেন্স বানায় ফেলে। তো এটাকে আমরা তাহলে দেখা যাক কীভাবে হয়। এখানে আমরা নেম দিয়ে দিলাম, তো নেমের মধ্যে ইউজার যা দিবে সেটাকে এসে
কম্পিউটার আউটপুট। কিন্তু ইউজার কেমন করে বুঝবে যে এখানে নেম দিতে হবে আমাকে, এখানে তো ফাঁকা হয়ে থাকবে। তাহলে আমরা করব কি, এখানে তাহলে ইউজার আমরা স্ক্রিনে আরেকটা দেখায় দিই যে আচ্ছা ইউজার তোমার নাম দাও। তাহলে আমরা করব কি, আবার ওই যে সিস্টেম ডট আউটের মতো করে আমরা কম্পিউটারে এখানে দেখায় দিব হচ্ছে গিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হচ্ছে আচ্ছা প্রিন্ট এলএন লিখে ফেলি। প্রিন্ট এলএন মানে প্রিন্ট লাইন। প্রিন্ট লাইন এখানে কি প্রিন্ট করব, আমরা ইউজারের কাছ থেকে কি চাই হচ্ছে গিভ ওকে মে আই নো ইয়োর নেম প্লিজ। ওকে, তো কম্পিউটার আমাদেরকে এই কথাটা বলে নিউ লাইন, প্রিন্ট এলএন মানে প্রিন্ট নতুন লাইন। তো সে অলরেডি এই লাইনটা প্রিন্ট করে কিন্তু নতুন লাইনে কার্সারটা চলে যাবে। তো আমরা যদি আচ্ছা এক লাইন গ্যাপ দিতে চাই কী করব, তো এইখানে এরকমই যে অদ্ভুত একটা দেখছেন না যে ব্যাকস্ল্যাশ এন, তো ব্যাকস্ল্যাশ এন মানে এটা মানে আমরা নতুন আরেকটা লাইনে চলে যাবো। তো এটা জেনে এখন অত চিন্তা করার দরকার নেই, আমরা নতুন একটা লাইনে চলে যাব। মানে অলরেডি 2 লাইন পরে আমাদেরকে কার্সারটা এখানে শো করার কথা। তো দেখা যাক কম্পিউটার কী করে এখানে। আমরা এখানে প্লে দিই। আচ্ছা কম্পিউটার এখানে দেখাইছে মে আই নো ইয়োর নেম প্লিজ। আচ্ছা দেখছেন কার্সারটা কিন্তু এই লাইনে না গিয়ে এই লাইনে চলে আসছে, এই ব্যাকস্ল্যাশ এনটা এবং নতুন লাইনের কারণে, কারণ ডাবল নতুন লাইন হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা দিই আমার নাম কি, আচ্ছা আমার নাম তাহলে দিই জাভা ডেভ। আপনি দেখছেন যে এখানে আমরা অলরেডি একটা স্পেস দিলেও কিন্তু সে নেয় অলরেডি। তাহলে হচ্ছে সেটা স্ট্রিং হচ্ছে নতুন লাইন, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা এন্টার প্রেস করবো ততক্ষণ পর্যন্ত সে নিতেই থাকবে। আপনার নাম যদি 10 লাইনের হয় তাহলে সমস্যা, কিন্তু আপনার নাম যদি 30 লেটারের হয় তাহলে কোনো সমস্যা নেই। যেমন এই যে আমরা জাভা ডেভেলপার দিলাম, তাহলে হ্যালো জাভা ডেভেলপার। সো আমরা দেখলাম যে আমরা নতুন একটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম, যে আমরা যেই নামটাই দিব কম্পিউটারের কাছে সে আমাদেরকে হ্যালো বলবে, হ্যালো জাভা ডেভেলপার। তো এইভাবে আমরা আজকে শুরু হয়ে গেলে এরপর থেকে আমরা আস্তে 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 করে শিখবো এই যে স্ট্রিং কী, এসব জিনিস কি, অন্যান্য জিনিস কি, এসব শিখবো আস্তে আস্তে। আমরা পুরো একটা নতুন করে নিজেদের মতো করে প্রোগ্রাম বানানো শিখে ফেলবো ধীরে ধীরে। তো এটাই আমাদের কোর্স। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আবার আগামী লেকচার পর্যন্ত এইগুলো প্র্যাকটিস করে দেখার জন্য এবং আবার দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, এই বলে আমি শেষ করতে চাচ্ছি। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।